আরজিকর আবহে যে সমস্ত শিল্পীরা প্রতিবাদ করেছিলেন তাদেরকে এক প্রকার বয়কটের ডাক দিয়েছিলেন কুণাল ঘোষ। সেই কথা এক প্রকার খারিজ করে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন যে দলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে, দলের সেক্রেটারি আমি তো কিছু বলিনি। আবার অভিষেকের পাল্টা কুণাল ঘোষ বলছেন যে আরজিকর আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না এখানে, তিনি কিছু সামলাননি, তিনি আমেরিকায় ছিলেন, আমরা সবটা সামলেছি। অভিষেক ভুল বুঝছে, পারলে তিনি বিষয়টা বুঝিয়ে বলবেন। কোথাও গিয়ে কি একটা মানে কোন্দল একদম প্রকাশ্যে চলে আসছে? দেখো, তৃণমূল কংগ্রেসের মধ্যে যদি কোনো কোন্দল থাকে, সেই কোন্দলটা আমি শুধু নয়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সকলেই প্রায় জানে যে এই কোন্দল বা এই দ্বন্দ্বটা কোনো আদর্শ ভিত্তিক দ্বন্দ্ব নয়। এই কোন্দল, এই দ্বন্দ্ব হচ্ছে সম্পূর্ণটাই যে তৃণমূল যে কতকগুলো ভিত্তির ওপরে দাঁড়িয়ে আছে, দুর্নীতি, চুরি, প্রশাসনের ওপরে প্রভাব বিস্তার, এইগুলোকে কন্ট্রোল করা নিয়ে কিছু দ্বন্দ্ব, কিছু কোন্দল থাকতে পারে এবং সেটা মাঝে মাঝেই প্রকাশ্যে আসে। এবং এক্ষেত্রে তৃণমূলের মধ্যে অভিষেক ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্য কারোর সঙ্গে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বগুলো হচ্ছে মূলতই চুরি, দুর্নীতি এবং প্রশাসনের ওপরে প্রভাব বিস্তার করবার ক্ষেত্রে যে দ্বন্দ্বগুলো সামনে আসে, সেই দ্বন্দ্বের বহিঃপ্রকাশগুলোই আমরা দেখতে পাচ্ছি। এখন যদি বয়কটের কথাগুলো যদি আমরা নতুন করে 2025 সালের প্রথম মাসে আলোচনা করি, কিন্তু আমরা যদি পিছনের দিকে ফিরে দেখি এবং গ্রাম বাংলার চিত্রগুলো দেখি, যে গ্রামের সাধারণ মানুষ এরকম অজস্র আছেন যারা প্রতিদিন তৃণমূল বা তৃণমূলের নেতা দ্বারা বয়কটের শিকার। কী ধরনের বয়কট? যে গ্রামের অজস্র মানুষ আছে যারা বিরুদ্ধ মত পোষণ করে, তৃণমূলের চুরি, তৃণমূলের দুর্নীতি নিয়ে প্রশ্ন করে, বা নির্বাচন আসলে তারা চেষ্টা করে যে বুথে গিয়ে অন্তত তৃণমূলের বিরুদ্ধে কোথাও বামপন্থীদেরকে বা অন্য কোনো বিরোধীদেরকে ভোট দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভোটের পরে, নির্বাচনের পরে যেটা গোটা রাজ্য জুড়ে যে পোস্ট পোল ভায়োলেন্স দেখো, এবং তার থেকেও একটা বড় অংশে দেখা যায় যে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক স্তরে যারা তৃণমূল করেন না, তৃণমূলের মিটিংয়ে হাঁটেন না, মিছিলে হাঁটেন না, এরকম মানুষগুলোকে নানাভাবে তৃণমূল বয়কট করে, তৃণমূলের প্রশাসকরা বয়কট করে, পঞ্চায়েতের সার্টিফিকেট পর্যন্ত দেয় না। এটা তো তৃণমূলের চিরাচরিত কালচার। সেই চিরাচরিত কালচার এই আরজিকর আবহের সামনে এসে দাঁড়িয়ে থেকে যখন পশ্চিমবঙ্গের স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনে বিভিন্ন অংশের মানুষ, কবি, শিল্পী, সাহিত্যিক থেকে সিভিল সোসাইটির বিভিন্ন অংশের মানুষ যখন প্রতিবাদে সামিল হয়েছে, তৃণমূলের স্বাভাবিকভাবেই গা জ্বালা দিয়েছে এবং গা জ্বালা দেওয়ার কারণেই একটা অংশের মানুষ, একটা অংশের তৃণমূলের নেতা তারা বয়কটের ডাক দিচ্ছে। এবং এই বয়কটটা কারা করবে? জনগণ করবে? জনগণ তো করবে না। বয়কটটা করবে কারা? যে তৃণমূল দ্বারা পরিচালিত কিছু সংস্থা, তৃণমূল দ্বারা পরিচালিত যারা তৃণমূলের দ্বারা সুযোগ সুবিধা নেই এরকম কিছু ক্লাব, এরা হয়তো বয়কট করতে পারে। কিন্তু সামগ্রিক পশ্চিমবঙ্গের মানুষ বা পশ্চিমবঙ্গ ছাপিয়ে যে বৃহত্তর অংশের মানুষ নিশ্চিতভাবে সেই ধরনের শিল্পী, সাহিত্যিক যারা নিজেদের যোগ্যতায় নিজেদের প্রভাব বিস্তার করেছে, তাদেরকে সেই বয়কট করবেন। এবং এই বয়কটকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলছে, কুণাল ঘোষ কী বলছে, কল্যাণ কী বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছে, তা দিয়ে তৃণমূলের কোনো আলাদা চরিত্র প্রকাশ পায় না। তৃণমূল একজন প্রতিহিংসা পরায়ণ একটা চূড়ান্ত অপদার্থ দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল। তারা তাদের নিজেদের দুর্নীতির স্বার্থে, নিজেদের রাজনীতির প্রতিহিংসার স্বার্থে তারা সব কিছু করতে পারে। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে অনেকবারই ওঠে যে মমতা ব্যানার্জি কোথাও গিয়ে নিজেই শাসক, নিজেই বিরোধী। অনেক সময় কিন্তু তিনি নিজেই ভুলগুলোর নিয়ে তিনি বলেন, প্রশ্ন তোলেন, সবাইকে কাঠগড়ায় দাঁড়ান, তার মন্ত্রিসভা থেকে শুরু করে আধিকারিক যারা রয়েছে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে সবাইকে কিন্তু এক প্রকার তিনি কিন্তু মানে পড়া ধরার মতো কিন্তু মানে ক্লাসরুমে যেমন হয় প্রশাসনিক সবাই সেই রকমভাবে প্রশ্ন করেন। সন্দেশখালিতে গেলেন, গিয়ে কিন্তু বললেন যে দুষ্টু লোকেরা ডাকলে যাবেন না, টিয়ে চলবেন। সেই সুরেই ফিরহাদ হাকিম তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন বলছেন যে আমরা তো বলছি না যে তৃণমূলের সবাই গঙ্গা জলে স্নান করে এসেছেন, তৃণমূলেও খারাপ লোক আছে। মমতা ব্যানার্জি তো বলেছেন, আমাদের নেত্রী বলেছেন যে দুষ্টু লোকদের এড়িয়ে চলবেন, ভালো লোকদের সঙ্গে থাকুন। এটাকে কীভাবে দেখেন? দেখো, প্রথম কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রশাসনিক বৈঠকে যে চিত্রগুলো সংবাদ মাধ্যম সূত্রে আমাদের সামনে এসে দাঁড়ায়, সেগুলো হচ্ছে চূড়ান্ত একটা হাস্যকর। সরকারি সংস্থা, আমাদের ট্যাক্স পেড টাকায় যে সরকারি অনুষ্ঠান হয়, সে অনুষ্ঠানকে যে পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় নামিয়ে এনেছেন,
তা কতটা যুক্তিযুক্ত আর কতটা বাংলার সাধারণ মানুষের সঙ্গে প্রবঞ্চনা করা, এটা বাংলার সাধারণ মানুষকে ভাবতে হবে, নিশ্চিতভাবে তারা ভাবছে। এখন দেখো, একটা কথা খুব প্রচলিত আছে, প্রচলিত শুধু নয়, কথাটার বাস্তব ভিত্তি আছে, যে তৃণমূলে একটাই মাত্র পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেছে শুধু তৃণমূল কংগ্রেসে নয়, সরকারে গিয়েও একই কাজ করেছে, যে তৃণমূল কংগ্রেস শুধু নয়, পশ্চিমবঙ্গ সরকারেও একটিই পোস্ট, বাকি সবাইকে ল্যাম্প পোস্ট। কেন? আজকে দিন দুপুরে যখন কোথাও গুলি চলছে, কোথাও তৃণমূলের নেতা মারা যাচ্ছে, কোথাও সাধারণ মানুষ মারা যাচ্ছে, কোথাও ব্যবসায়ী মারা যাচ্ছে, তো দোষ মমতা বন্দ্যোপাধ্যায় কাট দিচ্ছে, পুলিশের দোষ দিয়ে দিচ্ছে। পুলিশটা চালায় কে? পুলিশটা চালায় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে। এই স্বরাষ্ট্রমন্ত্রী কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের একজন শিরদাঁড়াওয়ালা তৃণমূলের নেতা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রিসভার মিটিংয়ে প্রশ্ন করতে পারে যে আপনার পরিচালিত দপ্তরে এত বড় অপদার্থতা, এত বড় ব্যর্থতা শুধু এসপির দায়, আপনার দায় নেই? এই প্রশ্ন করার ক্ষমতা নেই। প্রশ্ন করার ক্ষমতা নেই যে আপনার দ্বারা পরিচালিত স্বাস্থ্য দপ্তরে এই পাহাড় প্রমাণ দুর্নীতির প্রসঙ্গগুলো আসছে, আরজি করের ঘটনার প্রসঙ্গে যা যা ঘটনাগুলো ঘটে এসছে তার দায়িত্ব স্বাস্থ্য দপ্তরকে নিতে হবে। একজন তৃণমূলের সাধারণ কর্মী থেকে নেতা পর্যন্ত কারো সৎসাহস নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অদ্ভুত একটা স্ট্যান্ডবাজির রাজনীতি করছে, যে নিজের দপ্তরের দায়িত্ব, সেই দায়িত্ব তার দায় স্বীকার না করে সে তার এসপিকে কখনো বলছেন, ডিএমকে বলছেন, মুখ্য সচিবকে বলছেন, আর তৃণমূলের বাকি নেতাদেরকে তো উনি মানুষ বলে মনে করেন কিনা জানি না, তাদেরকে ওই উচ্ছিষ্টভোজী মনে করে না, তারা উচ্ছিষ্ট পেয়েও হয়তো তারা খুব খুশিতে থাকেন। সুতরাং এটা দিয়ে এটা জিনিস বোঝা যায় যে তিনি শুধু শাসক আর বিরোধী নয়, আসলে তিনি গণতন্ত্রকেই পছন্দ করেন না। তিনি যে চেয়ারটায় বসে আছেন সেই চেয়ারের মর্যাদা রাখেন না, এবং অন্য যে সমস্ত আমলা এবং তার সঙ্গে অন্য যারা সহমন্ত্রী, যারা মন্ত্রিসভার সহ যারা যোদ্ধা বা কি বলবো কলিগ, তাদের যে চেয়ার, সেই চেয়ারের মর্যাদা উনি বোঝেন না। আসলে উনি একজন স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসকের যা যা কাজ, যা যা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাই উনি পালন করেন, আর বাকিরা নোখ দন্তহীন, শিরদাঁড়াবিহীন তার দলের উচ্ছিষ্ট খাওয়ার জন্য বসে আছে, কোনো কথা উত্তর তাদের দেওয়ার ক্ষমতা নেই। অর্থ দপ্তর আলিমুদ্দিন স্ট্রিট হয়ে গেছে। সেখানে অনেকেই, বেশিরভাগই সব বসে বামপন্থী আলোচনা করে, মিটিং মিছিল নিয়ে আলোচনা করে। মমতা ব্যানার্জি বক্তব্য, বামপন্থা একটা মতাদর্শ, অর্থ দপ্তর বলে নয়, দেশ কাল সীমানা কাটাতার পেরিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে যদি যাওয়া যায়, এই বামপন্থার মতাদর্শের প্র্যাকটিস হয়, সেই বামপন্থার মতাদর্শের চর্চা হয়। সেই চর্চা অর্থ দপ্তরের কোনো কর্মী করতে পারে, স্বাস্থ্য দপ্তরের কোনো কর্মী করতে পারে, পুলিশ দপ্তরের কোনো কর্মী করতে পারে, কলেজের ক্যাম্পাসে ছাত্ররা করতে পারে, আবার ভিন দেশে ভিন রাজ্যে কাটাতারের সীমানা পেরিয়ে গেলেও সেখানেও লাল ঝান্ডা বামপন্থার চর্চা হয়। অফিস টাইমে কেন? মমতা ব্যানার্জি সারপ্রাইজ ভিজিট করে দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সারপ্রাইজ ভিজিট করে দেখেছেন যে পাবলিকের কাজ বাদ দিয়ে যদি কোনো অর্থ দপ্তরের কর্মী বামপন্থার চর্চা, বামপন্থার মিটিং মিছিল করেছেন, তার বিরুদ্ধে অ্যাকশন নিন। বা অনেকজনকে তো নিয়েছেন এই সরকারের আমলে, প্রতিহিংসা পরায়ণ হয়ে একে ওখানে ট্রান্সফার করে দেওয়া, সাসপেন্ড করা, শোকজ করা, এরকম কাজ বহু করেছেন। বহু করার পরেও যারা স্বপ্ন দেখেছিল যে পশ্চিমবঙ্গের বুকে থেকে লাল ঝান্ডাকে মুছে দেবে, পশ্চিমবঙ্গের বুকে থেকে লাল ঝান্ডাকে ওভাবে মোছা যায় না। লাল ঝান্ডা একটা আদর্শ, লাল ঝান্ডার বহু ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে লাল ঝান্ডা এবং বামপন্থা গোটা পৃথিবী জুড়ে তার চর্চা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এটা একটা পলিটিক্যাল ফ্রাস্ট্রেশন, এসব কথাবার্তা বলছেন। কিন্তু যদি উল্টো দিকে দেখা যায়, যদি ভালো করে খোঁজ নেওয়া যায়, পশ্চিমবঙ্গের প্রতিটা প্রশাসনিক দপ্তরে শুধু তৃণমূল কংগ্রেস করে বলে, তৃণমূল কংগ্রেসের নাম লেখানো আছে বলে দিনের পর দিন বহু স্কুল শিক্ষক স্কুলে যায় না, বহু প্রশাসনিক দপ্তরে তারা অফিসটাও খুলে বসে না, এবং সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে শুধুমাত্র তৃণমূলের নাম লিখিয়েছে বলে এবং অফিসে গুন্ডামি পর্যন্ত করে। সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পায় না। আসলে একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রী তার নিজের দোষ, নিজের দায় ঢাকার জন্য যখন যা মনে আসে তাই বলে, আর তার সপারিষদ বসংবদ যারা আছে তারা কেউ তাকে প্রশ্ন করে না। এই জন্য তিনি বারবার এইগুলো অবলীলায় বলে যান। আচ্ছা, প্রকাশ্যে যেভাবে তৃণমূলের গোষ্ঠী কোন্দল আমরা দেখতে পাচ্ছি, এবং 26-এর নির্বাচনের আগে বারবার এটাও একটা জল্পনা উঠছে, রাজনৈতিক মহলে একটা কথাও চলছে যে একটা নাকি নতুন রাজনৈতিক দল আসছে। তো এরকম অনেকেরই প্রশ্ন যে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন কোনো রাজনৈতিক দল খুলবে? কি মনে হয়, তৃণমূল ভেঙে যেতে পারে? দেখো, আমি তো জানি না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোনো নতুন রাজনৈতিক দল হচ্ছে কিনা, বা তৃণমূলের অন্য কোনো নেতা নতুন দল তৈরি করছে কিনা। তবে এইটুকু আমি বলতে পারি
যে তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, আমি আবার রিপিট করছি, এই গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে কোনো আদর্শের কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস দলটার নিজস্ব কোনো আদর্শ নেই, তার একটাই ভিত্তি হচ্ছে চুরি, দুর্নীতি, প্রতিহিংসা পরায়ণ এবং প্রশাসনকে সম্পূর্ণরূপে ব্যবস্থা করে, মানে সম্পূর্ণরূপে কন্ট্রোল করে মানুষকে শোষণ করা। এবং এই চুরি দুর্নীতির ভাগ, এই কন্ট্রোল করার ক্ষেত্রে কার কতটা ক্ষমতা থাকবে, এই নিয়ে কিছু দ্বন্দ্ব একদম গ্রাম থেকে নবান্ন পর্যন্ত আছে, একটা প্যারালালি আছে। এবং সেটাকে কেউ কেউ মমতা ভার্সেস অভিষেক বলে, বা কোথাও কোথাও মানে ওই কল্যাণ আরেকজনের বিপক্ষে বলে, বা কোথাও গিয়ে দেখা যায় কখনো এর সঙ্গে শওকত মোল্লা জড়িয়ে যায়, কোথাও মানে এরকম বিভিন্ন জোকাররা আছে, জোকাররা জুড়ে যায়। কিন্তু আসল বিষয়টা হচ্ছে এখানে কোনো আদর্শের লড়াই নেই। তাহলে আদর্শের লড়াই নেই, যেখানে মতাদর্শের কোনো চর্চা নেই, জনগণের পারপাস সার্ভ করবার কোনো লক্ষ্য নেই, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি কালকের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন একটা দল হয়, বা কালকে যদি আরেকটা অন্য কোনো তৃণমূলের নেতার নেতৃত্বে বড় আরেকটা কোনো দল হয়, বা ধরে নাও তৃণমূল থেকে একসময় চুরি দুর্নীতি করার পরে এখন ওই শুভেন্দু অধিকারীর মতো একজন কেউ বিজেপিতে গেছে, সেখানে যদি কলকে না পেয়ে সে একটা রাজনৈতিক দল করে, তো সেই দল পশ্চিমবঙ্গের মানুষকে কী সার্ভ করবে? পশ্চিমবঙ্গে তারা যদি আবার ক্ষমতায় আসে, তাহলে সেই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা যেভাবে লুট হয়েছে লুট হবে। পশ্চিমবঙ্গের সার্বিকভাবে প্রশাসনকে যেভাবে দলতন্ত্র কায়েম করে মানুষের জনগণকে প্রতিদিন শোষণ করা হচ্ছে, সে শোষণের কাজটাই হবে। আসলে নতুন দল তৈরি হয় আদর্শ মতাদর্শের চর্চার ভিত্তি দিয়ে হয়। জনগণের মানে এই সমাজের যে জনগণের যে শোষণ বঞ্চনা, তার প্রতিবাদে যদি মূলধারার রাজনৈতিক দলগুলো সেই পারপাস সার্ভ করতে না পারে, যেরকম যদি মনে করে, যদি সেই লক্ষ্যকে অবিচল থেকে যদি এরা দল তৈরি হয়, সেই দলকে নিয়ে মানুষ আলোচনা করতে পারে, পজিটিভ আলোচনা করতে পারে। কিন্তু একদল চোর, একদল দুর্নীতিগ্রস্ত, তারা চুরি দুর্নীতিতে ঠিকঠাক ভাগ না পাওয়ার জন্য যদি নতুন দল তৈরি হয়, তারা যদি কখনো জনগণের সমর্থন পেয়ে আবার ক্ষমতা আসে, তাহলে দেখা যাবে যে সেই চুরি দুর্নীতি যারা করবার জন্য নতুন দল তৈরি করে, তারা আজকের থেকে আরও 4 গুণ বেশি চুরি দুর্নীতি করবে। এবং মানুষ যখন দেওয়ালে পিঠ থেকে যায়, এই চোর দুর্নীতিগ্রস্তকে এভাবে বিশ্বাস করে না।